দর্শক, আলোচিত ঘটনা, ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাহাত মিনহাস। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দুই দেশে এখনো পর্যন্ত 4,300-র বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। তুরস্কে উদ্ধার করা হয়েছে প্রায় 3,000 মরদেহ, আর সিরিয়ায় মারা গেছেন 1,400-র বেশি মানুষ। তবে শঙ্কা করা হচ্ছে এই সংখ্যা 20,000 ছাড়িয়ে যেতে পারে। তুরস্কে জরুরি অবস্থা জারির পাশাপাশি ঘোষণা করা হয়েছে জাতীয় শোক। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের খবর জানাতে এখন তুরস্কের গাজিয়ান্তেপ শহর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনি গত রাতেও আমাদেরকে খবর জানিয়েছেন, আপনার সাথে আমার কথা হয়েছে। আপনি বলেছিলেন আপনার মসজিদে অবস্থান করছেন, আপনি মনে হয় এখনো মসজিদেই আছেন, আমরা দেখতে পাচ্ছি। ফয়সাল, কেমন আছেন? আর একটু জানতে চাই যে আফটার শক এখনো হচ্ছে কিনা, আর সার্বিকভাবে উদ্ধার তৎপরতা এবং অন্যান্য কি খবরাখবর আপনার কাছে আছে? ধন্যবাদ আপনাকে। আসলে গতকাল ভোর থেকে সকাল থেকে মসজিদে আছি এবং এখনো পর্যন্ত মসজিদেই আছি। আর আফটার শক আসলে গতকাল রাতে একবার খুব বেশি ভাবে বড় ধরনের হয়েছিল। আর সকালবেলায় ছোট আসলে ভূমিকম্প বা আফটার শক হিসেবে ধরা যেতে পারে। এর পরের থেকে আর এখনো পর্যন্ত কোনো কিছু আমরা অনুধাবন করি নাই। সো আফটার শক হয়তো বা বলা যেতে পারে যে এখন আর হচ্ছে না। এটা একটা ভালো দিক, একটা ভালো আশার সংবাদ আমাদের জন্য, আশার বাণী। আর এর বাহিরে উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত অব্যাহত আছে, সকল জায়গাতেই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আসলে আমাদের একজন ভাই, আমাদের পাশের শহর, ওখানে গতকালকে পর্যন্ত দুইজন ভাই নিখোঁজ ছিলেন। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ একজন ভাইয়ের খোঁজ পাওয়া গেছে, আর একজন ভাই এখনো পর্যন্ত নিখোঁজ আছে। সেখানে আমরা চেষ্টা করেছি তার্কিশদের মাধ্যমে বা কাউকে পাঠিয়ে সেখানে পৌঁছানোর জন্য, কিন্তু পুলিশ সেই জায়গাটা সম্পূর্ণভাবে কাউকে ঢুকতে দেয় নাই, সিভিল কাউকে ঢুকতে দেয় নাই। তো সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সেখান থেকে, এমবেসির পক্ষ থেকেও সেখানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমাদের নিজেদের ভাইরা পরিচিত যারা আছে তাদের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে তার আসলে সর্বশেষ খোঁজ নেয়ার জন্য বা খোঁজ পাওয়া গেছে কিনা সেটা জানার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ সেখানে পাওয়া যায় নাই। সেই উদ্ধার তৎপরতার কাজ এখনো চলছে। বিশেষ করে কারামান মাসের যে জায়গাটা আমাদের বাংলাদেশি ভাই এখন নিখোঁজ আছেন, সে জায়গার একটা বড় একটা অংশ জুড়ে সকল বিল্ডিং গুলো একসাথে ভেঙে পড়েছে, যার কারণে খুব মারাত্মক অবস্থা সেখানে বিরাজ করছে। আর ওখানে উদ্ধার তৎপরতা এই জন্য একটু ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ গতকালকের থেকে অনেক ভালো। গতকালকে বৃষ্টি তুষারপাত সবকিছু একসাথে ছিল, আজকে রৌদ্র উঠছে এবং বৃষ্টিও নেই, তুষারপাতও নাই। সো আশা করছি যে উদ্ধার তৎপরতার কাজটা খুব দ্রুততার সাথে আগাবে। তবে আরো একটা বিষয় এই মুহূর্তে সব থেকে সংকটপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে গাজিয়ান্তেপের কিছু কিছু মানুষের অধিকাংশ বাসাতে গ্যাস নাই, পানিও নাই। গ্যাস পানি দুইটাই নাই। বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। তবে আমরা যে জায়গাটাতে আছি মসজিদে, সেখানে গ্যাসের ব্যবস্থা এখন আছে, পানি ব্যবস্থাও আছে। যেহেতু এটা ইউনিভার্সিটির এরিয়া, সো এখানে তাদের নিজস্ব একটা সিস্টেমের মাধ্যমে আছে। কিন্তু অন্যান্য যারা বাসা বাড়িতে আছে তাদের এই মুহূর্তে গ্যাস না থাকলে আসলে তাদের রুমটা হিট করাটা কঠিন হয় টার্কিতে। আর টার্কিতে প্রচুর ঠান্ডা হওয়ার কারণে এখন এই মুহূর্তে আসলে বাহিরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। এটা রাত্রে আপনার -5, 6 নেমে আসে। সো গ্যাস ছাড়া আসলে তাদের ঘরটা গরম হওয়া খুব কঠিন, এবং এই হিসাবে তারা সেখানে অবস্থান করতেও পারছেন না। এটা একটা বড় একটা বিপর্যয়ের কারণ। যতটা আমি কথা বলেছি, আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম যে পানির সমস্যাটা বা গ্যাসের সমস্যাটা কয়দিনের সমস্যার সমাধান হতে পারে। তো তারা যেটা জানিয়েছেন, পানির সমস্যাটা হয়তো বা আজকে বা কালকে ভিতরে সমস্যার সমাধান হতে পারে, কিন্তু গ্যাসের সমস্যাটা হয়তো বা আরো একটু সময় নিতে পারে। সো যদি এটা আরো বেশি সময় নেয় তাহলে মানুষের জন্য আরো বেশি বিপদ ডেকে আনবে। আর তৃতীয়ত যদি অ্যাকচুয়ালি বলি, গাজিয়ান্তেপের আপনার এয়ারপোর্টের কিছু সমস্যা ছিল গতকাল পর্যন্ত, তারা সেটা মেরামত করেছেন। এবং আজকে টার্কিশ এয়ারলাইন্স তারা একটা নতুন একটা অফার দিয়েছে। 100 লিরায়, মাত্র 100 লিরা, খুবই কম একটা মূল্যে, বাংলাদেশ টাকা মাত্র 500 টাকা, তারা গাজিয়ান্তেপ থেকে যে কোনো জায়গায় যারা যেতে চায় তাদেরকে বিমানে, সরকারি বিমান করে নিয়ে যাচ্ছে। কিন্তু খুবই দ্রুত যাদের সাথে তার সাথে সাথে সেই টিকিট গুলো শেষ হয়ে গেছে। তো সরকার চেষ্টা করছে যেভাবে হোক মানুষদেরকে সহযোগিতা করার জন্য, এবং মানুষ আহ, যাতে এই বিপদটা একসাথে কাটা উঠতে পারে।
এজন্য ফয়সাল, তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ফয়সাল একটি বিষয় একটু জানতে চাই। আমি একটু ইউটিউবে দেখছিলাম তুরস্কের একটি টেলিভিশন চ্যানেল এটিভি, সম্ভবত অ্যাকচুয়াল টেলিভিশন তুরস্কের নামে আর কি। এই টিভিতে আমি এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের খবরাখবর দেখছিলাম। আহ, বলা হচ্ছে কয়েক হাজার ভবন ধসে পড়েছে এবং গাজিয়ান্তেপে তো অনেক ভবন ধসে পড়েছে। তো এই ভবনে যারা ছিলেন, অবস্থান করছিলেন, তারা যদি সবচেয়েতে মর্মান্তিক ভাগ্য বরণ করে থাকেন অথবা যদি সেই পথে থেকে থাকেন, তাহলে তো মৃতের সংখ্যা অনেক বড় হতে পারে। কি ধারণা করছেন আপনারা? জি, এখানে মৃত্যুর সংখ্যাটা এখন তারা নিজেরাও এটাকে এস্টিমেট করে পারছে না। আসলে অনেক বেশি মৃত্যুর সংখ্যা তারা চিন্তা ভাবনা করছেন, এবং এই মুহূর্তে আসলে পুরো টার্কির অবস্থাটা সম্পূর্ণ এক প্রকার নিয়ন্ত্রণের বাহিরে বলা যেতে পারে। তারা, কারণ কতজন মানুষ মারা যাবে এখনো কোনো শিওর না। আর কয়েক হাজার ভবনের ধসে পড়ার বিষয়ে কিছু কিছু ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, আর কিছু কিছু ভবনে ফাটল ধরে আছে, যে কোনো সময় ধসে পড়তে পারে এমন একটা অবস্থা। আপনি বলুন, হ্যাঁ। জি, আমাদের বাসের পাশে যে ভবনটা আছে সেটাও ফাটল ধরে আছে। হঠাৎ যদি আর একটু বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে যে কোনো সময় সেটাও ধসে পড়তে পারে। তো সবাই আসলে এই রিস্কটাই আসলে খুব ভয় পাচ্ছে। আর যে সকল ভবনে আসলে ধসে পড়েছে সেখানে এখন উদ্ধার কাজ তো শেষ হয় নাই। তো উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসলে এক্সাক্ট সংখ্যাটা বলা যাচ্ছে না, তবে আসলে অনেক বেশি। ফয়সাল, ফয়সাল অনেক ধন্যবাদ আপনাকে। আপনি তুরস্কের গাজিয়ান্তেপ সবচেয়েতে দুর্যোগ কবলিত যে শহর, সেই শহর থেকে আমাদের খবরাখবর জানাচ্ছিলেন। আপনার জন্য শুভকামনা। আমরা প্রার্থনা করছি তুরস্কের জন্য। আশা করছি পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে তুরস্কের খবরাখবর চ্যানেল 24 এর দর্শকদেরকে জানাতে পারবো। এবার জানাবো দেশের একটি খবর। বান্দরবনের রুমায় র্যাবের সাথে সশস্ত্র সংগঠন কেএনএফ এর গোলাগুলি হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি জানিয়েছেন, ভোরে রোমাক্রি পাংশা ইউনিয়নের দুর্গম অঞ্চলে অভিযান চালায় র্যাব। এ সময় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে। এ সময় পাল্টা গুলি চালায় র্যাব। থেমে থেমে এই গোলাগুলি চলে অনেকক্ষণ ধরে। এ নিয়ে থানচিতে ব্রিফ করবেন র্যাবের মহাপরিচালক। এর আগে সেনাবাহিনীর সাথে কেএনএফ এর সংঘর্ষের ঘটনা ঘটে, এতে মারা যায় একজন কেএনএফ সদস্য। আপনি বলেন তখনও এই ধরনের অনেক ইতিহাস না আজকে কোনো এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল, আমাদের জানাবেন, এরই মধ্যেই র্যাবের পক্ষ থেকে সেই ব্রিফটি করা হয়েছে, সেই ব্রিফে বিস্তারিত কি জানানো হলো, আর এই যে অভিযান, এই অভিযান সম্পর্কে আপনি কি তথ্য জানতে পারছেন? আসলে গত ৩রা অক্টোবর থেকে পাহাড়ি এলাকাগুলিতে সীমান্তবর্তী এলাকাগুলিতে এই অভিযান পরিচালনা যৌথ বাহিনী সেই অভিযানের ক্ষেত্রে মূলত এখানে পাহাড়ে যে আঞ্চলিক সংগঠন কুকি ন্যাশনাল ফ্রন্ট এবং জামাতুল আরসাদ ইনফিডেল কারোটিয়াস নামে যে নতুন একটি জঙ্গি সংগঠনের আসলে সন্ধান পাইলেন। এর মধ্যে কিন্তু পাহাড়ে রুমা, রংছড়ি এবং কাঞ্চি উপজেলায় বিভিন্ন ধাপে ধাপে আসলে অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় করতে এ পর্যন্ত ৪০ জন আসলে জামাতুল আরসাদের জিন্দের সাবেকিয়া সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি কেএনএফ এর ১২ জন সহ একজনের মরদেহ আসলে উদ্ধার করেছে আসলে পুলিশ। এরপর পরেই কিন্তু আসলে এলাকায় চমকম অবস্থা বিরাজ করছে এবং গতকালকে ভোর রাত থেকে কিন্তু র্যাবের সাথে যেই কাঞ্চির ২৮ কিলোমিটার ২৭ কিলোমিটার সংলগ্ন ব্যাপারটি পাংশা ইউনিয়ন রয়েছে, সেখানে কিন্তু সুইসা ক্যাম্পের মধ্যে কেএনএফ এবং জঙ্গি সংগঠনের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনার পরেই আসলে সেখান থেকে কিন্তু ৫ জন জঙ্গিকে আসলে আটক করতে সক্ষম হয় র্যাব। আমাদেরকে একটু আগেই টমাটঙ্গি কাউন্সিতে ব্রিফিং এর মাধ্যমে র্যাবের মহাপরিচালক খুরশেদ হোসেন আমাদেরকে জানিয়েছিল। তিনি আমাদেরকে এও জানিয়েছে আসলে এই ঘটনার কারণ ঘটনাতে গোলাগুলি ঘটনায় এখনো পর্যন্ত চলমান আছে, সেখানে কিন্তু র্যাবের ৮ সদস্য আসলে হতাহত হয়েছে। পাশাপাশি কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এবং জামাতুল আরসাদ হিজবুতের সংগঠনের যে তাদের যে দপ্তরে কিন্তু র্যাবের অভিযান এখনো চলা অব্যাহত রয়েছে। পাশাপাশি এই ঘটনার কে কেন্দ্র করে কিন্তু আজকে কিন্তু ৫ জনকে আসলে আটক করা হয়েছে, যেটি আগামীকাল বেলা ১১টার সময় বাংলা জেলা শহর আসলে একটা ব্রিফিং করার কথা রয়েছে। তার পাশাপাশি আসলে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহণ করছে কিন্তু যেহেতু পর্যটন নগরী বান্দরবান, এই পর্যটন নগরীতে ১৮ অক্টোবর থেকে রুমা এবং রংছড়ি উপজেলায় কিন্তু অনির্দিষ্টকালের জন্য ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে। পর্যটকরা যেমন আসতে পারছেন, তেমন মানুষের জীবনযাত্রা মান তো আসলে অনেকটা কমতে গেছে। আমরা এই বিষয়ে র্যাবের মহাপরিচালক স্যারের কথা বলেছিলাম যে দীর্ঘদিন ধরে আসলে দীর্ঘ ৪ মাস ধরে
পাহাড়ে অভিযান চলছে। কতটুকু আসলে এই পর্যন্ত অভিযানে তারা আসলে সুফল পাচ্ছে, তারা আমাদের চেষ্টা নিচ্ছে। ইয়াসিনুল হাকিম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যন্ত দুর্গম এলাকা থেকে আপনি আমাদেরকে এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশ থেকে 5টি খাতে দক্ষ জনশক্তি নেবে সৌদি আরব। এগুলো হলো কাঠমিস্ত্রি, ওয়েল্ডিং মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, এসি ও অটোমোবাইলসের মেকানিক। এ বিষয়ে সৌদির সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। করোনার কারণে থমকে গেলেও এবার দক্ষ শ্রমিকের জন্য সুখবর এনেছে ঢাকার সৌদি দূতাবাস। সংবাদ সম্মেলনে ঢাকার সৌদি রাষ্ট্রদূত জানান, 5 খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে তার দেশ। প্রশিক্ষণে পাশ করলে মিলবে 5 বছর মেয়াদী সার্টিফিকেটও। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দক্ষতা যাচাই চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে তাকামুলের পরীক্ষার মাধ্যমে 5টি খাতে দক্ষ লোক নেওয়া হবে। তাদের কোনো ফি দেয়া লাগবে না, তারা উচ্চ বেতন পাবেন। তবে সাধারণত খাতগুলোতে আগের মতোই লোকবল যাওয়া অব্যাহত থাকবে। এ প্রক্রিয়ায় বিদেশে কর্মী নিয়োগে দেশের মর্যাদা বাড়বে বলে মনে করে জনশক্তি রপ্তানি ব্যুরো। বিদেশে যাওয়ার জন্য যদি একটা পরীক্ষা সিস্টেম থাকে, তাদের যদি বেতন বাড়ে, তাদের যদি চাকরির নিশ্চয়তা হয়, তাদের যদি এমপ্লয়ার্স পে মডেলটা কার্যকরী করা যায়, যিনি পরীক্ষা দিলেন তার যাবার খরচটা যদি এমপ্লয়ার বহন করে, তাহলে আমাদের জন্য সত্যি সত্যি এটা একটা ভালো ব্যাপার হবে। সংবাদ সম্মেলন শেষে রাষ্ট্রদূত জানান, দক্ষ শ্রমিকের পারিশ্রমিক অদক্ষ শ্রমিকের তুলনায় দ্বিগুণ হতে পারে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক বসছে আজ সন্ধ্যা 7:30টায়। জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী 24 এপ্রিল রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে। আগামী 19 ফেব্রুয়ারি দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে 12 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরের দিন 13 ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই। একাধিক প্রার্থী থাকলে আগামী 19 ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। সাদ, এই নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানাবেন, আর এই বৈঠকটি সম্পর্কে আপনি কোনো তথ্য জানতে পারছেন কিনা, আর আসলে কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, অর্থাৎ আওয়ামী লীগের মনোনয়ন কে পেতে যাচ্ছেন, সে বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? মিনহাজ, আপনার 3টি প্রশ্ন। আমি প্রথমে যদি রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা সম্পর্কে আপনাকে বলি। রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী, অর্থাৎ সংবিধানের 48-এর 1-এ সুস্পষ্ট করে বলা আছে 35 বছরের উপরে যে কেউই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য হবেন, এবং তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যেই যোগ্যতা, সেই যোগ্যতা করে থাকে, মিটমাট করে থাকে, সেই মর্মে যোগ্য হলেই কিন্তু উনি রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। এর পাশাপাশি তার মনোনয়নপত্র সংগ্রহ, তার প্রস্তাবক এবং সমর্থক হিসেবে একজন সংসদ সদস্য প্রয়োজন। এমনকি তিনি যখন মনোনয়নপত্র সংগ্রহ করতে যাবেন তখনও কিন্তু একজন সংসদ সদস্যকে সাথে নিয়ে সেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। আপনি নিশ্চয়ই জেনেছেন যে এরই মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। সেই তফসিল অনুযায়ী আমরা জানি যে আগামী 12 তারিখ যিনি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। 13 তারিখ সেই মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 14 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, এবং আগামী 19 ফেব্রুয়ারি বলা হচ্ছে যে সেদিন মূলত আসলে এই নির্বাচনটি হবে, বা কে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন সেই বিষয় নির্বাচন হবে। এবং আপনি যেমনটি বলছিলেন যে জাতীয় সংসদে যেই 300 আসন এবং সংরক্ষিত আসন আছে, সবাই কিন্তু রাষ্ট্রপতির ভোটার। যদি ভোটটা হবে তখনই যদি একাধিক প্রার্থী থাকে, অর্থাৎ যদি রাষ্ট্রপতি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে প্রার্থী সংখ্যা 1জন থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই একজন প্রার্থীর জন্য আসলে ভোট হবে না। যদি একাধিক প্রার্থী থাকে তাহলে সেই ভোটটা হবে। এবং আজকে বৈঠকের কথা যেটি বলছিলেন, এটি কিন্তু আজকে যেহেতু আওয়ামী লীগ সংসদের সংখ্যাগরিষ্ঠ দল, স্বাভাবিকভাবেই সবাই তাকিয়ে আছে আওয়ামী লীগ
কাকে সংসদ সদস্য আজকে বৈঠকে কাকে মনোনয়ন দেয়, আসলে 7:30 বৈঠকটি শুরু হওয়ার কথা আছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আজকের বৈঠকে কার নাম শোনা যাচ্ছে, এটি কিন্তু অনেকদিন ধরেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু, কারণ সংবিধানের সর্বোচ্চ পদ এই রাষ্ট্রপতি, এবং এই 22তম রাষ্ট্রপতি কে নির্বাচিত হচ্ছেন এই বিষয়ে কিন্তু মানুষের আগ্রহ আছে। আজকে আওয়ামী লীগ যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ দল, আজকে তারা কাকে মনোনয়ন দিচ্ছে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সবাই এই বিষয়টির দিকে তাকিয়ে আছে। এটি আসলে জানা যাবে, আমরা আশা করছি 8:30 9টার দিকে জানতে পারবো। তবে যাদের কথা খুব বড়ভাবে বা খুব জোরে সোরে শোনা যাচ্ছে, আজকে জাতীয় সংসদের যে স্পিকার আছেন তার কথা শোনা যাচ্ছে, এর বাইরে প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা মশিউর রহমানের কথা শোনা যাচ্ছে যে চট্টগ্রাম 1 আসনের যিনি সংসদ সদস্য আছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তার কথা শোনা যাচ্ছে। এর বাইরে আওয়ামী লীগের আরও বেশ কিছু অনেকের নামই কিন্তু শোনা যাচ্ছে। তবে সব জল্পনা কল্পনার অবসান কিন্তু হবে কে আওয়ামী লীগের পক্ষে এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি কিন্তু আজকে আশা করা যাচ্ছে যে 8:30 9টা নাগাদ আমরা জানতে পারবো। এবং মিনহাজ, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু সংসদেই, যেহেতু বলেছি আমি আগেই, সংসদ সদস্যদের ভোটে হয়। আগামী 19 তারিখ যদি তখন সংসদের অধিবেশন না থাকে, তাহলে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সাথে কথা বলে একটি তারিখ, অর্থাৎ এই সংসদের অধিবেশন ডাকে, এবং সেই অধিবেশনে সবার সামনে প্রকাশ্যে কিন্তু এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এই 19 তারিখ এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তবে আজকের মধ্যে আমরা জানতে পারবো আওয়ামী লীগ রাষ্ট্রপতি পরবর্তী 22তম রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দিচ্ছেন। সাদ বিন শফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতি নির্বাচন এবং আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আমাদেরকে বিস্তারিত জানালেন, অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের খবরে। দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে 31শে অক্টোবর। এই লক্ষ্যে আগের সীমানা ঠিক রেখে সংসদীয় আসনের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন, যাতে বড় কোনো পরিবর্তন না আনার ইঙ্গিত দিয়েছে ইসি। সীমানার খসড়া প্রকাশ করা হবে আগামী সপ্তাহে। প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনের আগে 300 আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 31 অক্টোবর থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণগণনা। তাই আগে থেকেই সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করেছে কমিশন। আইন অনুযায়ী প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক দূরত্ব ও জনসংখ্যাকে গুরুত্ব দিয়েই সীমানা পুনর্নির্ধারণ করতে হয়। সর্বশেষ 2022 সালে আদমশুমারি হলেও জনসংখ্যার বিষয়টি এবারও গুরুত্ব পাচ্ছে না কমিশনের কাছে, কেননা জনসংখ্যাকে গুরুত্ব দিলে শুধু রাজধানীতেই আসন বেড়ে যাবে অনেক। বিষয়টা নিয়ে মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠকে বসে কমিশন। একাদশ জাতীয় নির্বাচনের সীমানা বহাল রেখেই খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। এই খসড়া প্রকাশ করা হবে আগামী সপ্তাহে। শেষে কমিশন সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে গত একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী এলাকাসমূহ ছিল সেই এলাকাসমূহ নিয়ে এখন খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এবং ওই বিজ্ঞপ্তিতে বিভিন্ন আপত্তি উত্থাপনের জন্য একটি সময় ধার্য করা হবে। যদিও খসড়া প্রকাশের আগেই সীমানা নিয়ে 25টি আপত্তি জমা পড়েছে ইসিতে। এছাড়া খসড়া প্রকাশের পরও এ নিয়ে আপত্তির জন্য সময় বেঁধে দেবে কমিশন। আপত্তি নিষ্পত্তি শেষেই চূড়ান্ত হবে দ্বাদশ জাতীয় নির্বাচনের সীমানা। ওই সময়ে যে আপত্তিগুলো পাবো, আর ইতিমধ্যে নিজ নিজ উদ্যোগে যে আবেদনগুলো করেছে, সকল আবেদন বর্তমানে প্রাপ্ত এবং ভবিষ্যতে প্রাপ্তব্য, এই দুটোকে মিলিয়ে তখন কমিশন শুনানি নেবে। শুনানি নিয়ে নীতিমালার আলোকে যে 4টি বিষয় আছে তার আলোকে সিদ্ধান্ত করে চূড়ান্ত করা হবে। আগামী জুনের মধ্যে সীমানা পুনর্নির্ধারণের কাজ চূড়ান্ত করবে কমিশন। সবশেষ 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনের আগে 25টি আসনের সীমানায় পরিবর্তন এনেছিল কমিশন। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকের সন্ধ্যার নিউজ ভিউজ 24-এর আয়োজন।